রুদ্র কাউকে কল করে লাঞ্চের ব্যবস্থা করতে বলে। মেঘকে সেখানে বসিয়ে সে গিয়ে নিজের চেয়ারে বসল। ভিডিও কনফারেন্সে ব্যস্ত হয়ে গেল। এই ফাঁকে মেঘ পিহুকে মেসেজ দিয়ে বাড়ি চলে যেতে বলল। প্রায় আধা ঘন্টা পর রুদ্রের মিটিং শেষ হলো, সাথে খাবারও চলে আসে। মেঘকে রুদ্রের মুখে তুলে খাইয়ে দেয়, সাথে নিজেও খায়। খাওয়া শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পর সেই মেয়েটির সাথে অর্ণব আর আরও একজন ঢুকলো। মেঘকে দেখে অর্ণব এগিয়ে আসে। আরে ভাবি, আপনি এখানে? কেমন আছেন? মেঘ হেসে উত্তর দেয়। এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অর্ণব হালকা হেসে বলে। বেশ ভালোই আছি। রুদ্র উঠে এসে মেঘের সামনে দাঁড়ায়। পাশে রাখা মেঘের হ্যান্ডব্যাগ তুলে নিয়ে বাকিদের উদ্দেশ্যে বলল, একটু থাক, আমি মেঘকে বাসায় দিয়ে আসছি। অর্ণব ফট করে বলল, ড্রাইভার দিয়ে পাঠিয়ে দে। তোর যাওয়া লাগবে কেন? রুদ্র গম্ভীর কণ্ঠে বলে। কোনো কিছু নিয়ে রিস্ক নিতে পছন্দ করি না, আর বউকে নিয়ে তো একদমই না। মেঘকে নিয়ে দরজার দিকে এগিয়ে যেতেই মন বলে, বাই মেঘ, আবার দেখা হবে। মেঘও পেছন ফিরে হালকা হেসে বলে, জি আপু, অবশ্যই। অর্ণব মজার স্বরে বলে। ভাবি, সাবধানে থাকবেন, দিনকাল ভালো না। এরপর রুদ্ররা বেরিয়ে পড়ল। মেঘকে পৌঁছে দিয়ে আবার ফিরে গেল রুদ্র। অর্ণব সেই তখন থেকেই রুদ্রকে প্রশ্ন করে যাচ্ছে। কিরে শালা, বলতো আজ অন্তত এড়িয়ে যাস না। রুদ্র কলম ঘুরাতে ঘুরাতে বলে ওঠে, প্রথম দেখাতেই তো আমার মন তার উপর পিছলে পড়েছে। তার মায়াবী ভীতু মুখখান আমাকে কাবু করতে যথেষ্ট ছিল। সামনে বসা সবাই রুদ্রকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মেঘের কথা উঠতেই কেমন হ্যাপি হ্যাপি লাগে তাকে। রুদ্রের কথায় অর্ণব অবাক হয়ে জিজ্ঞাসা করে, মানে তুই রাগে বিয়ে করিসনি, সুযোগ বুঝে কোপ মেরেছিস? রুদ্রের মুখে অদ্ভুত এক হাসি। রুদ্র চৌধুরী এত কালচা খেলোয়াড় না। সবাই বেশ অবাক। একটা ছেলে নিজের অনুভূতি এভাবে লুকিয়ে রাখতে পারে রুদ্রকে না দেখলে বুঝতোই না। তবে কেউ একজন মনে মনে ভীষণ হেসে উঠল। তাহলে জায়গা মতোই তীর চলছে। সুমনাকে নিয়ে সাদ এসে থামে কাজী অফিসের সামনে। কাজী অফিস দেখে সুমনা চমকে তাকায়। সাদের দিকে চোখ পড়তেই সাদ তার হাত শক্ত করে ধরে ভেতরে ঢুকে যায়। লিফটে উঠে সোজা 5 তলায়। সেখানে আগে থেকেই সাদের বন্ধুরা আছে। সুমনা চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, এখানে কেন? সাদ তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, তোমার ভয় আমার ভয়, আমাদের দুজনের ভয় আজ দূর করতে এসেছে। তোমাকে হারানোর ভয়ে এই 2 দিন ভীষণ অশান্তিতে ভুগেছে। না ঠিক মতো ঘুমিয়েছি, না খেয়েছি। আমি আর এই অনুভূতি জীবনে ফিরিয়ে আনতে চাই না। 1 সেকেন্ডের জন্য সেই পরিস্থিতি ফিরে আসুক, সেটা আমি চাই না। তোমার কাছে আমাদের সম্পর্কটা কেমন আমি জানি না, তবে আমার কাছে এটা অনেক বড় কিছু। তার থেকেও মূল্যবান তুমি। তুমি আমার জীবনে আসার পর থেকে, বিশ্বাস করো, আর কোনো দিকে খেয়ালই যায় না। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছ। তোমার বাইরে অন্য কাউকে ভাবতেই পারি না। তোমার পাশে কাউকে সহ্য হয় না। তুমি শুধু আমার, একান্তই আমার। কীভাবে যে তোমাকে ভালোবেসে ফেলেছে জানি না, শুধু জানি এই পাগলটা তোমাকে ভীষণ ভালোবাসে। আই লাভ ইউ সুমনা, আই রিয়েলি লাভ ইউ। সুমনা চুপচাপ সাদের মনের কথাগুলো অনুভব করছে। মুখে অদ্ভুত হাসি, চোখে টলমল করছে পানি, কিন্তু সেটা আনন্দের। সাদের চোখেও চিকচিক করছে অশ্রু। একটু থেমে আবার বলে ওঠে, এখন আমি তোমাকে চিরতরে আমার নামে লিখে নিতে চাই। তোমাকে মিসেস সাদ চৌধুরী করতে চাই। আমার একমাত্র ভালোবাসাকে হালালভাবে সারা জীবনের জন্য নিজের করে চাই। হারানোর সব পথ বন্ধ করতে চাই। আমি চাই আমার সুমনা শুধু আমারই হোক, অন্য কারোর হওয়ার 0.01%-ও সুযোগ রাখতে চাই না। কথাগুলো বলে সুমনার সামনে এক হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দেয়। উইল ইউ ম্যারি মি জান? সুমনা যেন বাকরুদ্ধ। এই ছেলেটা তার জন্য এতটা পাগল হবে এটা সে কোনোদিন ভাবেনি। আবেগে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে টেনে মাথা নাড়ে। মুখ ফুটে ওঠে এক তৃপ্তির হাসি, মূল্যবান কিছু নিজের করে পাওয়ার হাসি। সুমনা সাদের হাতে নিজের হাত রাখে। কান্না ভেজা গলায় শুধু বলে ওঠে, হ্যাঁ। সাদের মুখে ছড়িয়ে পড়ে উজ্জ্বল হাসি। সুমনার হাতে রিং পরিয়ে দেয়। বন্ধুদের সাক্ষী রেখে সেখানেই রেজিস্ট্রিও সেরে নেয়। লিফটের সামনে এসে দাঁড়িয়ে আছে নিচে নামবে বলে। লিফট আসতেই সুমনাকে নিয়ে ভেতরে উঠে পড়ে। তোরা সিঁড়ি দিয়ে আয়, আমার কাজ আছে। সাদের কথা শুনে তার বন্ধুরা চিৎকার করে ওঠে। অবাক চোখে তাকিয়ে থাকে সুমনা। আরে ওরাও তো যেতে পারতো, না কেন করলে? লিফটের দরজা বন্ধ হতেই সাদ হঠাৎ ঝুঁকে পড়ে। সুমনার ঠোঁট তার দখলে চলে যায়। গ্রাউন্ড ফ্লোরে পৌঁছাতেই সাদ সুমনাকে ছেড়ে দেয়। লজ্জায় মাথা নিচু করে থাকে সুমনা। সাদ বাঁকা হেসে বলে, ওদের কেন আনিনি এবার বুঝলে তো? ফারহানের কেবিনে ঢুকতেই দেখে সে ফোনে কথা বলছে। পিহুকে চোখে পড়তেই ফারহান কল কেটে দেয়। এসে গেছে, রাখি। পিহু সরাসরি গিয়ে ফারহানের সামনের চেয়ারে বসে পড়ে। ওনা দিয়ে গলা কপাল মুছতে মুছতে বলে, উফ কি গরম, একটু ঠান্ডা পানি হবে?
ফারহান গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করছে, তারপর কল দিয়ে কাউকে বলে ঠান্ডা পানি আর কিছু স্ন্যাক্স পাঠাতে হঠাৎ প্রশ্ন ছুড়ে দেয়। তুই আমার ওয়াইফ? অপ্রস্তুত হয়ে যায় পিহু। এই রে, লোকটা বলে দিল ফারহানকে। গলা খাকারি দিয়ে কিছু বলার আগেই দরজায় নক। ফারহানের অনুমতিতেই ভেতরে ঢুকে একজন, হাতে কয়েকটা প্যাকেট টেবিলে রেখে পিহুর দিকে তাকিয়ে বলে। আসসালামু আলাইকুম ভাবি। পিহুর সঙ্গে সঙ্গে ফারহানের দিকে তাকায়। ফারহানের মুখ শান্ত, না হাসি না রাগ কিছুই নেই। পিহু বিষম খেয়ে কাশতে শুরু করে। ফারহান পানির বোতল খুঁড়ে এগিয়ে দেয়। পিহু ঢক ঢক করে খেয়ে নেয়। লোকটা অনেকক্ষণ আগেই চলে গেছে, তবুও ফারহান টেবিলে হেলান দিয়ে 2 হাত গুজে এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। অস্বস্তিতে পিহু এদিক ওদিক তাকাচ্ছে। অবশেষে ফারহান নীরবতা ভেঙে বলে। উত্তর দিলে না যে? পিহু মিনমিনিয়ে। কিসে? ফারহান এবার উঠে 2 পা এগিয়ে আসে। এই যে তুই আমার কোন কালের বউ? পিহু আমতা আমতা করে। কদিন পরেই তো হয়ে যাব, তাই আগে থেকে একটু প্র্যাকটিস করছিলাম আর কি। ভ্রু কুচকে ফারহান বলে। এই ভবিষ্যৎ বাণীটা দিল কে? পিহু ভান করে বলে। আপনি? আচ্ছা এটা মানলাম, তবে প্রেগনেন্ট? এই প্রশ্নে একেবারে হকচকিয়ে যায় পিহু। শালাগুলো কি এসবও বলে দিয়েছে? ফারহান পিহুর একদম সামনে এসে চেয়ারের ধাতলে 2 হাত রেখে তাকে ঘিরে ফেলে। মুখটা এগিয়ে আনে তার মুখের কাছে। ভয়ে পিহু মাথা চেপে রাখে চেয়ারের সাথে। ফারহান হালকা ফু দিয়ে তার কপালের বেবি হেয়ারগুলো সরিয়ে দেয়। পিহু চোখ বন্ধ করে ফেলে। শরীরে কেমন অস্থির শিহরণ। ফারহানের গায়ের পারফিউমের গন্ধ তার শ্বাস নিঃশ্বাস এসে নাকে মুখে পড়ছে। ফারহান ফিসফিসিয়ে হেসে বলে। চাষাবাদ ছাড়াই ফল পেয়ে যাচ্ছি, ব্যাপারটা ইন্টারেস্টিং। কথাটা শুনে পিহুর চোখ বিস্ফোরিত হয়, কিন্তু অর্থ বুঝতেই লজ্জায় চোখ নামিয়ে নেয়। তার এমন অবস্থা দেখে ফারহান অবাক হওয়ার ভান করে বলে। ও মা, তুমি লজ্জাও পাও? পিহু চুপ। ফারহান আবার বলে। কিন্তু আমি তো বিনা পরিশ্রমের ফল গ্রহণ করি না, ভাবছি পরিশ্রমটুকু করেই ফলটা নিজের করে নিই, কি বলো? পিহুর মনে হয় কান দিয়ে ধোয়া বের হচ্ছে। এই লোকটা এতটা নির্লজ্জ হতে পারে কল্পনাতেও ছিল না। সন্দিগ্ধ চোখে তাকায় সে আসলেই ফারহান কিনা। ফারহানের দুষ্টু হাসিতে অন্য কিছু ইঙ্গিত করছে। পিহু চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ফারহান বাঁকা হাসি দিয়ে বলে। চেয়ারেই চলবে নাকি সোফায় শুরু করি? ফট করে চোখ মেলে পিহু হাত দিয়ে ফারহানের মুখ চেপে ধরে। গালে নাকে হালকা লাল আভা ছড়িয়ে আছে তার। তড়িঘড়ি বলে। ছি, আপনি চুপ করুন। ঢুকতে দিচ্ছিল না বলে তাই মিথ্যা বলেছি, আর কিছু না। সরি, আর এমন বলবো না, কিন্তু মুখটা বন্ধ রাখুন। ফারহান হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ঠোঁটে হালকা হাসি, পকেটে হাত গুজে জিজ্ঞেস করে। এখানে এসেছো কেন? পিহু অসহায় স্বরে বলে। কাল রাত থেকে আমার কল ধরছেন না, নাম্বারে মেসেজ দিচ্ছি, রিপ্লাই দিচ্ছেন না কেন? ফারহান দীর্ঘশ্বাস ফেলে। তোমাকে একটা চান্স দিচ্ছি, নিজের ভবিষ্যৎ নষ্ট করো না। পিহু দৃঢ় কণ্ঠে বলে। আমিও তো ভবিষ্যৎ সুন্দর করে সাজাতে চাই, কিন্তু আপনার সাথে। ফারহান নিচু স্বরে ডাকে। পিহু। অপ্রত্যাশিত কোমল কণ্ঠে নিজের নাম শুনে পিহু তাকায় তার চোখে। ফারহান বলে। আমার থেকে দূরে থাকো, আমার ভেতরে সত্তাকে জাগিও না। পিহু বিস্ময়ে তাকিয়ে আছে। মুখভঙ্গি স্বাভাবিক, কিন্তু কথায় অদ্ভুত ভারী অর্থ। কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করে। কাল কোথায় ছিলেন? তোমাকে এসবের জবাব দিতে হবে নাকি? যাও বাসায় যাও। কথা শুনে মুখ বাঁকায় পিহু। রাগে ব্যাগ কাঁধে নিয়ে দরজায় গিয়ে আবার ফিরে তাকায়। ফারহান তাকিয়ে আছে তার দিকেই, চোখ গরম করে বলে। বিয়ের পর একে একে সব হিসাব নেব। সারাদিন কোথায় ঘুরে বেড়ান টুই টুই করে? তারপর দরজা খুলে বেরিয়ে ফের মাথা ঠুকিয়ে বলে। শোনেন। ভ্রু তুলে ফারহান। কি? পিহু দুষ্টু হেসে। আমার না রাতে ঘুম হয় না। কেন? পিহু দাঁত বের করে গেয়ে ওঠে। কারণ ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একা বিছানায় ঘুম আসে না, ছটফটায় রাইতে। চাইলে আপনি আসতে পারেন রাতে, আমি আবার মাইন্ড করবো না। বলেই দৌড়ে পালায়। ফারহান বসতে বসতে বিড়বিড় করে। বেয়াদব। আজ বুধবার সকাল থেকেই চৌধুরী বাড়িতে রান্নাবান্না তোড়ঝোড় চলছে। বাড়ির বড় মেয়েকে দেখতে আসছে, এ নিয়ে সবাই বেশ উচ্ছ্বসিত। কিন্তু আত্মীয় স্বজনও হাজির হয়েছে। দুপুর গড়াতেই মেঘ আর পিহু মিলে সামিয়াকে রেডি করাতে ব্যস্ত হয়ে পড়ে। সামিয়াকে আজ খুশি খুশি লাগছে, যেটা দেখে মেঘের ভেতরেও প্রশান্তি আসে। যাক, মেয়েটা অবশেষে মুভ অন করেছে।
সামিয়া বেশ লজ্জা পাচ্ছে। রাফানের সামনে কেমন করে দাঁড়াবে সেই চিন্তাতেই তার গাল লাল হয়ে উঠছে। এতদিন পর্যন্ত তো নির্দ্বিধায় ফ্রেন্ডলি কথা বলেছে, কিন্তু আজ ভিন্নভাবে উপস্থিত হওয়ার ভাবনাতেই কেমন জড়তা তৈরি হচ্ছে। গতরাতে রাফান কল দিয়েছিল, কিন্তু লজ্জায় ধরতেই পারেনি সামিয়া। চৌধুরী বাড়ির সবাই উপস্থিত। এরশাদুল চৌধুরী, এনামুল চৌধুরী সহ সকলে, শুধু রুদ্র ছাড়া সে তার কাজে ব্যস্ত। দুপুর 2টার দিকে রাফানরা সপরিবারে এসে হাজির হয়। মুহূর্তেই সবাই আপ্যায়নে উঠে পড়ে লাগে। এরশাদুল সাহেব বন্ধুকে পেয়ে গল্পে মেতে ওঠেন। অতিথিদের বসতেই হালকা নাস্তা পরিবেশন হয়। চৌধুরী পরিবারের সকলে তাদের সাথে পরিচয় পর্ব সেরে নেয়। তবে রাফানের মন অস্থির হয়ে আছে। কবে আসল কথায় যাওয়া হবে সেই অপেক্ষায় সময় যেন থেমে আছে রাফানের। এই অস্থিরতা দেখে সাদ ঠাট্টা করে বলে, পাত্র তো দেখেছি, পাত্রী দেখার জন্য অস্থির হয়ে বসে আছে। সবাই যা করার তাড়াতাড়ি করো। সাদের দাদি তার পিঠে থাপ্পড় মেরে বলে, তুই বড় ভাই লাগিস, ছোট বোনের জামাইয়ের সাথে এভাবে কেউ মজা নেয়, চুপ কর ফাজিল। তাদের কথায় সবাই হেসে ওঠে। তবে রাফান বেশ লজ্জা পায়। এরপর সবাইকে দুপুরের খাবারের টেবিলে নিয়ে যাওয়া হয়। খাওয়া দাওয়া শেষে আবার ড্রয়িং রুমে বসে আলাপ চলতে থাকে। এর মধ্যে এরশাদুল চৌধুরী ডাক দেন, মেঘমা, সামিয়াকে নিয়ে এসো। সবাই বেশ এক্সাইটেড। তবে ওনার কথায় রাফানের ভ্রু কুঁচকে যায়। সামিয়াকে কেন নামতে বলছেন? মুহূর্তে ভাবে হয়তো সামিয়াকে নয়, পিহুকেই আনার কথা। তাই তার চোখ সিঁড়ির দিকে নিবদ্ধ হয়ে থাকে। কখন আসবে সেই আশায় অপেক্ষার অবসান ঘটে। সিঁড়ি দিয়ে নামে মেঘ, পিহু আর মাঝখানে সামিয়া। দুপাশে ধরে নামাচ্ছে ওরা। সামিয়ার পরনের শাড়ি, তবে রাফানের চোখ আটকে যায় পিহুর দিকে। কালো রঙের সালোয়ার কামিজে সাজগোছহীন পিহু যেন এক স্নিগ্ধ পরীর মতো লাগছে। সবার নজর তখন সিঁড়িতেই। নিচে আসতেই এরশাদুল চৌধুরী ইশারা করেন সবাইকে সালাম করতে। সামিয়া আস্তে করে সালাম দিলে সবাই একসাথে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। এক সময় রাফানের মা উঠে এসে সামিয়ার থুতনিতে হাত দিয়ে মুখটা একটু ওপরে তুলে পড়েন। সামিয়ার লজ্জায় মুচকি হাসে। এরপর তাকে রাফানের পাশে বসিয়ে দেওয়া হয়। কিন্তু এত কিছুর মধ্যেও রাফান কেবল অবাক চোখে সব কিছু দেখছে। কেন তার মা সামিয়াকে দেখছে, আবার তার পাশে বসাচ্ছে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। এর মাঝেই ফারুক সাহেব হেসে বলেন, তোর বাড়ির মেয়ে এক একটা হীরের টুকরো, নতুন করে খোঁজ নেওয়ার দরকার নেই। সামিয়াকে আমাদের পছন্দ হয়েছে, আজ রিং পরিয়ে যেতে এসেছি। বাবার কথায় রাফান হকচকিয়ে বলে বসে। কি, সামিয়াকে পছন্দ মানে? ড্রয়িং রুমে রমরমা পরিবেশ। উপস্থিত সবাই বিস্মিত, অবাক। সামিয়া অবুঝ শিশুর মতো তাকিয়ে রাফানের মুখপানে। রাফানের কথায় ফারুক সাহেব প্রশ্ন করেন, সামিয়াকে তো দেখতে আসলাম। রাফান থমকে যায়। সে তো পিহুর জন্য বলেছিল। নীরবতা ভাঙে। রাফান দ্রুত উঠে দাঁড়ায়। না আব্বু, আমি পিহুকে পছন্দ করি, ওর কথা বলেছিলাম। হঠাৎ পরিবেশ অদ্ভুত শান্ত হয়ে যায়। সামিয়া চমকে তাকায় অবিশ্বাস্য চোখে, একবার রাফানের দিকে আর একবার এরশাদুল চৌধুরীর দিকে। পিহুও বিস্মিত। রাফানের কথা সে স্তব্ধ। বাড়ির সবাই হতবাক, কেউ বুঝে উঠতে পারছে না কি ঘটছে। ইনামুল চৌধুরী রেগে যান, সাথে এরশাদুল চৌধুরীও। তিনি কড়া কণ্ঠে বলেন, এসব কোন ধরনের ফাজলামি রাফান? এখানে কোনো তামাশা চলছে না। আমার মেয়ে কোনো খেলনা পুতুল না। রাফান অসহায় কণ্ঠে জানায়, সরি আঙ্কেল, কিন্তু আমি পিহুকে পছন্দ করি, ওর জন্যই বিয়ের প্রস্তাব পাঠাতে বলেছিলাম। হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। রাফানের কথায় তার মা উঠে আসে। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি বলেছিলাম এরশাদুল আঙ্কেলের মেয়ের কথা, মানে পিহু। ফারুক সাহেব থমথমে মুখে বললেন, আমি ভেবেছি সামিয়া। চৌধুরী বাড়ির সবাই রেগে আছেন। বড় মেয়েকে রেডি করিয়ে এনে এখন বলা হচ্ছে ছোট মেয়েকে পছন্দ করা হচ্ছে। এক প্রকার অপমান। মেঘ অসহায় চোখে সামিয়ার দিকে তাকায়। সামিয়া দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে বসে আছে, হাত মুঠো করা, পা কাঁপছে, কিন্তু চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক দেখানোর। নিজের কাছে তাকে নিজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী মনে হচ্ছে। চোখ টলমলে সামিয়ার পাশে এসে তার মা বসে। এমন সময় হয়তো মেয়ের মনের অবস্থা ভালো নয় টের পেয়েছেন। অল্প ভাঙা স্বরে বলেন, আম্মু, মন খারাপ করো না, নিজেকে শক্ত রাখো। এগুলো কিছুই না, শুধু ভুল বোঝাবুঝি। এরশাদুল চৌধুরী রেগে উঠে বলেন, আমি আমার বাড়ির কোনো মেয়ের বিয়ে এখন দিতে রাজি নই। রাফান চমকে যায়। এভাবে পরিস্থিতি গরমেল হয়ে যাবে সে ভাবতেও পারছে না। ফারুক সাহেব কিছু বলার ভাষা পাচ্ছেন না। এরশাদুল চৌধুরী সামিয়ার সামনে আসেন। আদরের মেয়েটিকে এভাবে চুপসে থাকতে দেখে ওনার বুকে হালকা ব্যথা হচ্ছে।
সেই তো এই পরিবারের প্রথম রাজকন্যা। তারপর আসলো পিহু। বড্ড আদরের দুই মেয়ে, তাদের কষ্ট তিনি সহ্য করতে পারেন না। সামিয়ার মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বলে, আম্মু, আমাকে মাফ করে দিও। বড় আব্বুর ভুল হয়েছে। ইউ আর মাই প্রিন্সেস। আমি আমার প্রিন্সেসের জন্য অনেক ভালো ছেলে খুঁজে আনবো। সামিয়া মাথা তুলে তাকায়, জোরপূর্বক হেসে বলে, না বড় আব্বু, তোমার কোনো ভুল হয়নি, এটা একটা মিস্টেক, আই অ্যাকসেপ্ট ইট। সামিয়ার কথার মধ্যে এমন কিছু ছিল যা রাফানের মনে গভীর দাগ কাটে। তবে সে এটাকে পিহুকে নিজের করে না পাওয়ার ব্যথা হিসেবে অনুভব করে। সামিয়া উঠে দাঁড়ায়, আর মেঘ পিহু দ্রুত এগিয়ে এসে তার পাশে দাঁড়ায়। একটু আগে কত হাসি খুশি ছিল মেয়েটা, লজ্জা পাচ্ছিল, মুচকি হাসছিল, একা একা কিছু ভাবছিল, আর এখন কিছু সময়ের ব্যবধানে সামিয়া একবার মেঘের দিকে তাকায়, নরম স্বরে বলে, মেঘ, আমাকে একটু ঘর পর্যন্ত পৌঁছে দিবে, পা ব্যথা করছে। সবাই অসহায় চোখে তাকিয়ে আছে সামিয়ার দিকে। মেঘ পিহু তাকে ধরে ঘরে নিয়ে আসে। সামিয়া একবার রাফানের দিকে তাকায়, সে তার দিকেই তাকিয়ে আছে। সামিয়ার চোখে ভেসে ওঠা ব্যথা রাফানের চোখে স্পষ্ট ধরা পড়ে। মুহূর্তেই সামিয়া মুখ ফিরিয়ে নেয়। মেয়েটি ভীষণ কষ্ট পেয়েছে, যা স্পষ্ট চোখে পড়ছে। তবে কেন? দেখতে এসে এমন পরিস্থিতির শিকার হয়ে, নাকি অন্য কারণে? সামিয়া ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। পিহুরা তার সাথে ঢুকতে থাকতে চেয়েছিল, কিন্তু চেঞ্জ করবে বলে তাদের বের করে দেয়। শাওয়ার অন করে তার নিচে বসে আছে সামিয়া। দেখতে আসার সময় যেমন স্বাদ ছিল, এখনো তাই আছে, শুধু মেকআপটা ধুয়ে নেমে গেছে। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কান্না আসছে না। ভেতরে এক জগা খিচুড়ি অবস্থা, অসহনীয় যন্ত্রণা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। আমি কি এতটাই ফেল না? আমাকে কি কেউ ভালোবাসে না? কেউ নিজের জীবনে চাই না? আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য নই? মেঘ না চাইতেও রুদ্র ভাইকে পেয়ে গেল। আমি কেন এত কষ্টের পর আঁকড়ে ধরার মানুষ পেলাম না? মানুষ একবার ভুল করলে শিক্ষা নেয়, আমি বারবার একই ভুল করছি। রাফান যদি আমাকে পছন্দই না করে, তবে কথা বলে কেন? দিনে 3 বেলা খোঁজ নেয় কেন? শুধু বন্ধুত্বের খাতিরে? তবে কি আমি ভুল ধারণায় ছিলাম? কিছুক্ষণ চুপ করে নিজের দিকে তাকিয়ে থাকে, এবার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। বাথরুমের দরজায় পাশে বসে ফুঁপে ওঠে সামিয়া। আমি তো শুধু একটু ভালো থাকতে চেয়েছিলাম, একটু ভালোবাসা, একটু আঁকড়ে ধরার মানুষ চেয়েছিলাম। আমি আর পারছি না, আমি তো ভাঙতে চাইনি এভাবে। উনি যদি ভাঙারই ছিলেন, তবে শক্ত হতে দিলেন কেন? আমি তো আপনাকে আঁকড়ে ধরে রুদ্র ভাইকে ভুলতে চাইছিলাম, অথচ আপনি আমার পুরানো ক্ষত আরো গভীর করে দিলেন রাফান। রাফানরা চলে যাওয়ার পর থেকে বাড়িতে নীরবতা। মেঘ আর পিহু সামিয়াকে নিয়ে ভীষণ চিন্তিত। পিহু আবার দুশ্চিন্তায় আছে রাফানকে নিয়ে। যদি কোনোভাবে পরিবার রাজি হয়ে যায়, তবে তার কি হবে? দোস্ত, আমার ভয় লাগছে। ওদিকে ফারহানকে রাজি করাতে পারছি না, আর এদিকে যদি রাফান ভাইয়া পরিবার মানিয়ে নেন, তাহলে? মেঘ একটু ভেবে বলে, আমার মনে হয় সামিয়া আপু রাফান ভাইকে পছন্দ করে। পিহুও ভেবে মাথা নাড়ে। আমারও তাই মনে হচ্ছিল। কাল থেকেই আপুর আচরণ দেখে মনে হচ্ছিল অনেক খুশি। আমি তো ভেবেছিলাম তারা হয়তো নিজেদের মধ্যে কথা বলছিল, পরিবারকে জানিয়েছে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। মেঘ উঠে দাঁড়ায়। চল সামিয়া আপুকে সময় দিই, ওনার মন মানসিকতা ভালো নেই, একা থাকলে আরও খারাপ লাগবে। দুজনে গিয়ে সামিয়ার দরজায় নক করে। কয়েকবার ডাকতেই দরজা খুলে। মেঘদের দেখে সামিয়া মুচকি হেসে বিছানায় গিয়ে বসে। মেঘ তার চোখের দিকে তাকিয়ে আছে, সে কেঁদেছে, চোখ ফুলে আছে। মেঘ পাশে বসতে বসতে বলে, আপু মন খারাপ করবেন না, আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু রেখেছেন, ভরসা রাখুন। সামিয়া তাচ্ছিল্যের সুরে বলে, আমার ভাগ্য তোমাদের মতো ভালো না গো, তবে হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রেখেই এখানে দাঁড়িয়ে আছি। মেঘ পিহু চুপ হয়ে যায়। সামিয়ার কণ্ঠে চাপা কষ্ট। এসব দেখে পিহু গিয়ে সামিয়ার কোলে শুয়ে পড়ে। স্বামীপু, মাথায় হাত বুলিয়ে দাও না, অনেকদিন ধরে তুমি আমার খেয়ালই রাখছো না দেখছি। সামিয়া ম্লান হেসে বলে, তুই তো এখন বড় হয়ে গেছিস, আগের মতো আর আবদার করিস না। স্বামীপু এইটা লাগবে ওইটা লাগবে বলে। পিহু হেসে বলে, এখন একটু ছাড় দিচ্ছি তোমাকে, ছোটবেলায় তো কম চালাইনি। জানিস, মেঘ আগে আবু আর চাচু কিছু আনলে আপু আগে আমাকে পছন্দ করতে দিত, কোনটা নেব আমি বেছে নিলে বাকি যা থাকতো আপু নিত। তারপর একটু থেমে মুখটা ভোতা করে বলে, কিন্তু মজার বিষয় হলো, আমি যেটাই নিতাম শেষে দেখতাম আপুরটা বেশি সুন্দর।
সবাই উচ্চ স্বরে হেসে ওঠে। সামিয়া হাসতে হাসতে বলে, তারপর জানো মেঘ পিহু কি করতো? মেঘ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কি? আমার কাছে এসে আশেপাশে ঘুরঘুর করত, আমার প্রশংসা করত, তারপর জিজ্ঞেস করলে বলতো, আপু আমার খারাপ লাগছে, ভালোটা নিয়ে, সুন্দরটা তুমি রাখো, আমাকে ওই খারাপটা দাও, বড় বোনদের ভালো জিনিস নেওয়ার অধিকার আছে। আবারও সবাই হেসে ওঠে। তাদের হাসি শুনে নিচে থেকে মা, চাচি, দাদিরাও ওপরে চলে আসেন। তারপর সবাই মিলে ছোটবেলার স্মৃতি নিয়ে আড্ডা জমে ওঠে। সিদ্দিকা বেগম অ্যালবাম বের করেন, একে একে সবার শৈশবের ছবি দেখান, কিন্তু শেষের দিকের এক ছবি দেখে মেঘ হঠাৎ চোখ বড় করে ফেলে। ছবিটা দেখে বাকিরাও হেসে ওঠে। দাদি হেসে বলেন, এইটা রুদ্রের 5 বছর বয়সের লেংটু ছবি। অ্যালবাম থেকে এই ছবিটা সরাতেও কত ঝামেলা করেছে, কিন্তু আমি দেইনি। এইগুলো আমি তোদের ছেলে মেয়েদেরও দেখাবো। সবাই হেসে লুটোপুটি খাচ্ছে, কিন্তু হঠাৎ দাদির পরের কথায় মেঘের হাসি কাশিতে পরিণত হয়। তা প্রস্তুতি নিচ্ছ তো? আমার বৌমাকে নাতিপুতির মুখ দেখাবে কবে? মেঘ কাশতে থাকায় পিহু তাকে পানি এগিয়ে দেয়। সিদ্দিকা বেগম বলেন, আহ মা, এসব কথা থাক, আগে ওদের বিয়ের অনুষ্ঠান হোক। বাকিটা বলেন না, চুপ হয়ে যান। সবাই সামিয়া দিকে তাকায়। তার মুখ ফ্যাকাশে হয়ে আছে, তাই বিয়ের প্রসঙ্গ আর টানে না। রাত 11টা। পিহু ফোন হাতে বসে আছে। মেঘ পাশের সোফায় বসে দরজার দিকে আর ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। হঠাৎ মেঘ জিজ্ঞেস করে, রাফান ভাইকে বলেছিস তো কাল আসতে? হ্যাঁ। তারপর হঠাৎ দীর্ঘ নীরবতা। পিহু তপ্ত শ্বাস ছেড়ে বলে, আমি ক্লান্ত রে মেঘ, সারাদিন হয়ে গেল এই ছেলে আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না। আমি ইগো ফেলে ওগো ওগো করছি, আর সে উল্টো ইগো দেখাচ্ছে। মেঘ কিছুক্ষণ পিহুকে লক্ষ্য করে। তাকে ভীষণ অগোছালো লাগছে। কিছু একটা ভেবে বলে, আমার কাছে দুটো আইডিয়া আছে। পিহু কৌতূহলী চোখে ঝুঁকে বলে, কি? তুই এক সপ্তাহ নাকি ইগনোর কর। পিহু হতাশ হয়ে বলে, মেসেজই দেখে না, ইগনোর করলে বুঝবেও না। আরে গাধা, বুঝবেই। কেউ যদি সবসময় খোঁজ নেয়, হঠাৎ বন্ধ করলে একটু হলেও প্রভাব পড়ে। সত্যি? অবশ্যই। আর যদি কাজ না হয়? মেঘ শয়তানি হেসে বলে, তাহলে আরেকটা রাস্তা আছে, গ্যারান্টি দিয়ে বলছি, কাজ হবেই, যদি তোর প্রতি একটু হলেও ভালোবাসা থাকে। পিহু অবাক হয়ে বলে, কি সেটা? মেঘ তাকে বুঝিয়ে বলে। শোনা মাত্র পিহু মেঘের পিঠে চাপড় মেরে বসে। এই না হলো আমার ভাইয়ের বউ, পুরাই রাজনৈতিক বুদ্ধি মাথায় কিলবিল করছে। কাজ হলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এমন সময় সাত পানি নিতে নিচে এসে তাদের দেখে। তোরা এখানে কি করছিস? পিহু মাথা ঘুরিয়ে বলে, মেঘ ভাইয়ের জন্য ওয়েট করছিল, আর আমার ঘুম আসছিল না, তাই ওর সাথে আড্ডা দিচ্ছে। সাত পাশে বসে বলে, কি ব্যাপার, ভাই এখন আসেনি? মেঘ রেগে বলে, না, কল করেছিলাম, বন্ধুদের সঙ্গে বসি। পিহু মজা করে বলে, ভাইয়া এলে ভালো করে খবর নিস, জামাইদের শাসনে রাখতে হয়, বুঝছিস? সাদ ওর সাথে তেল মারে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। তাদের কথায় মেঘ আরও রেগে যায়। ঠিক তখনই কলিং বেল বাজে। সাদ বলে ওঠে, ভাবি, ভাইয়া এসেছে, ভালো করে ক্লাস নাও, ঘরে ঢোকার আগে আমি আসি তোমার পেছনে। মেঘ দরজা খুলতে যায়। এদিকে পিহু আর সাদ খিলখিলিয়ে হাসছে। রুদ্র ভাইকে সামলাতে গিয়ে মেঘ কেমন করে তা দেখার জন্য তারা অপেক্ষায়। দরজা খুলতে রুদ্র ঢুকতে যায়, তবে মেঘ পথ আটকে দাঁড়ায়। রুদ্র ভ্রু কুচকে মেঘের দিকে তাকায়। কি হলো, পথ আটকালে কেন? মেঘ দাঁত কিরমিরিয়ে বলে, এই আপনার বাসায় আসার সময় হলো, ঘড়ি দেখে এসেছেন? রুদ্র একটু মিয়ে যায়, চাপা স্বরে বলে, আসলে ওই ফ্রেন্ডদের সাথে আড্ডা। ওহো, এখন ফ্রেন্ড পেলে বউ ভুলে যান? তো বউকে এখানে রেখে দিয়েছেন কেন? দিয়ে আসুন বাপের বাড়ি। রুদ্র ঢোক গিরে একবার পিহুদের দিকে তাকায়। এদিকে সাত পিহু হেসে যাচ্ছে রুদ্রকে বউয়ের সামনে এমন ভেজা বিড়াল হতে দেখে। রুদ্র হালকা গলা খাকারি দিয়ে মুখটা গম্ভীর করে নেয়। তাদের দিকে কড়া চোখে তাকাতেই হাসি থেমে যায় দুটোর। অতঃপর মেঘের কাছে ঝুঁকে আস্তে করে বলে, বউ, রুমে চলো, তখন যত ইচ্ছা রাগ দেখিও, এখানে নয়, পিহুরা দেখছে। এই কথায় মেঘ আরও দ্বিগুণ রেগে যায়। গলা উঁচিয়ে বলে, পিহুরা আছে তো কি হয়েছে, আপনি লেট করেছেন, তাই এখন আপনার ঘরে ঢোকা নিষেধ। যান যান, বন্ধুদের বাড়িতে যান। রুদ্র মাথা চুলকে মিনমিনিয়ে বলে, আই এম সরি বউ, আর এমন হবে না। এমনি হবে না মানে কানে ধরতে হবে। রুদ্র হক চকিয়ে যায়। কি, আমি বাচ্চা নাকি? এই বউ, এই কি বলছো? তা আমি জানি না, তবে না ধরলে অন্য রুমে ঘুমাবেন,
আমার রুমে জায়গা নেই। রুদ্র অসহায় চোখে একবার মেঘের দিকে একবার পিহুদের পিছনের বিচ্ছুদের দিকে তাকায়। বউ ছাড়া ঘুমাতে সে পারবে না। হঠাৎ ওদের দিকে ঝাড়ি মেরে বলে, এই রাত কয়টা বাজে, এখনো ঘুমাসনি? এখন রুমে যা বলছে। রুদ্রের ধমকে সাদরা হেসে গড়াগড়ি খায়। উঠে যেতে যেতে পিহু গেয়ে ওঠে, আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, বউয়ের কাছে রুদ্র ভাই বন্দি, কানে ধরায় 12 মাস, সখী গো আমার মন বালা না। রুদ্র পিহুর গান শুনে রেগে বলে, দাঁড়া, আজে বাজে গান শিখে বের করছে। কিন্তু কে কারে পায়। সে ভোদৌড় মেঘের সামনে এসে একটু ঝুঁকে ঠোঁট উল্টে কানে ধরে রুদ্র। সরি বউ, সত্যি আর এমন হবে না। রুদ্রকে এভাবে কানে ধরতে দেখে মেঘের হাসি পায়, তবে নিজেকে সামলে ভাব নিয়ে বলে, ওকে, ভেবে দেখব। রুদ্র অবাক হয়ে বলে, ভেবে দেখবে মানে? মেঘ এক পা পিছু হটে বলে, রুমে জায়গা দেবো কিনা সেটা ভেবে দেখছি। আর কিছু বলার আগে রুদ্র চোখের পলকে মেঘকে কোলে তুলে নেয়। যে রুদ্র কোনোদিন কানে ধরা তো দূরে, সরিও সহজে বলে না, তাকে কানে ধরিয়ে পোল্টি না হচ্ছে। মেঘ হক চকিয়ে রুদ্রের গলা আঁকড়ে ধরে বলে, আর কি করছেন, নামান, কেউ দেখে ফেলবে। রুদ্র পাত্তা না দিয়ে এক হাতে দরজা লাগিয়ে তাকে নিয়ে রুমে যায়। ঘরে সে সোফায় বসে মেঘকে ছাড়েনি। মেঘ ছোটার চেষ্টা করেও শক্ত করে ধরে রাখে। রুদ্রের খো লাগা চোখে মেঘের ওপর নিবদ্ধ। মেঘ ভরকে গিয়ে আমতা আমতা করে বলে, আরে সারুন, আমি খাবার গরম করে আনি। লাগবে না, খাবো না। কেন? রুদ্র এক আঙুলে মেঘের ঠোঁটে আলতো ছোঁয়া দিয়ে বলে, অন্য কিছু খাবো। মেঘের যেন এতক্ষণে সব হাওয়া ফুস হয়ে যায়। কাঁপাকাঁপি শুরু করে মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। রুদ্র মেঘের দিকে এগিয়ে যায়, যেই ঠোঁট জোড়া আঁকড়ে ধরবে ঠিক তখনই রুদ্রের ফোন বেজে ওঠে। বিরক্ত হয়ে ফোন বের করে স্ক্রিনের নাম দেখে রুদ্রের মুখ থেকে গালি বেরিয়ে আসে, মাদারফাকার। এদিকে বাঁধন ঢিলে হতেই মেঘ সুযোগ নিয়ে দ্রুত নিচে নেমে যায়। রুদ্র বিরক্ত হয়ে কল ধরে, বোকাচোদা আমায় কল দিসনি কেন? ওপাশ থেকে ফারহান বলে, বাল ছিঁড়তে পারলে একটা ছেড়ে দেখা। একটা কেন, চিপায় আয়, সব কটাই তুলে দেব। শালা গিয়ে কাজের কথা বল আর বিদে হ। হোয়াটসঅ্যাপ চেক কর, এখন যা মারা খা। বলেই কল কেটে দেয়। রুদ্র হোয়াটসঅ্যাপ গিয়ে দরকারি ডকুমেন্ট দেখে চেক করে নেয়, তারপর ফ্রেশ হতে যায়। কিছুক্ষণ পর মেঘ খাবার গরম করে এনে টেবিলে রাখে। রুদ্র বাথরুম থেকে বের হতেই মেঘ অবাক। আজ প্রথম রুদ্রকে লুঙ্গি পরে দেখলো। খালি গা, সুঠাম শরীর ভীষণ আকর্ষণীয় লাগছে। এতদিন তো ফুল প্যান্ট নয়তো হাফ প্যান্টই পরতো। মেঘকে এভাবে তাকাতে দেখে রুদ্র কাছে এসে বলে, কি ব্যাপার, চোখ দিয়ে খেয়ে ফেলবে নাকি? ছেলে মুখ দিয়েও খেতে পারো। রুদ্রের লাগামহীন কথায় মেঘের ধ্যান ভাঙে। বিড় বিড় করে কিছু গালি দেয়। খাবার বাড়তে থাকে। তুমি খেয়েছো? না। মেঘ বিরক্ত হয়ে বলে, তোমাকে না বলেছে খাবার সময় খেয়ে নিতে? আমার জন্য ওয়েট করতে হবে না। আর কতবার বলবো? সে রুদ্রের হাতে প্লেট দিয়ে বলে, আপনি বুঝবেন না, খেতে গেলেই মনে হয় লোকটা খেলো কিনা, তখন আর গলা দিয়ে খাবার নামে না। কথাটা রুদ্রের বুক ছুঁয়ে যায়, মুখে হাসি ফোটে। বউ তবে সারাক্ষণ তার কথাই ভাবে। মেঘকে আরেকটা প্লেট তুলতে দেখে রুদ্র থামিয়ে দেয়। হা করো, স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নাত। মেঘ মুচকি হেসে মুখে খাবার নেয়। বাবা, রুদ্র সাহেব তো দেখি অনেক কিছু জানে। রুদ্র হাসে, আরও জানি, যেমন এক প্লেটে খেলে আমাদের মধ্যে ভালোবাসা বাড়বে, আর ভালোবাসা বাড়লে তার ফলও তাড়াতাড়ি পাবো। মেঘ কড়া চোখে তাকায়। খেতে বসে কথা বলতে নেই, এটা জানেন না? চুপ করুন। রুদ্র মেয়েদের মতো ভেঙচি কেটে বলে। কাজের কথায় গেলেই চুপ। মেঘ খিলখিলিয়ে হেসে ফেলে। রুদ্র হেসে ওঠে। এভাবেই হাসি ঠাট্টার মাঝে খাওয়া শেষ হয়। দ্রুত নিচে দেখান তো রুদ্র সাহেব। সকালবেলা মেঘের এমন অদ্ভুত আবদারে রুদ্র একেবারে চমকে যায়। মেঘ তো এতটা বিচ্ছু ছিল না। তার শান্ত সরল অবুঝ বউটার হঠাৎ কি হলো? চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, এই বউ, তুমি কি কোনোভাবে কারোর সাথে এক্সচেঞ্জ হয়ে গেছো? আমার বউ তো এমন ছিল না, দেখি দেখি। বলেই মেঘের মুখ এদিক সেদিক ঘুরিয়ে দেখতে থাকে রুদ্র। মেঘ পিট পিট করে তাকিয়ে আছে। হঠাৎই রুদ্র লুঙ্গির গিট হাত দেয় মেঘ। শয়তানি হাসি মুখে বলে, হয় লুঙ্গি নাচ দিবেন, নয়তো লুঙ্গি খুলে দেব। রুদ্র ভরকে যায়। অবিশ্বাসের চোখে তাকায়। নিশ্চয়ই তার বউয়ের সঙ্গে কিছু একটা ঘটেছে। নইলে কথায় কথায় এমনভাবে মান সম্মান নিয়ে টানাটানি করবে এমন মেয়ে তো মেঘ না। সঙ্গে সঙ্গে মেঘের হাত শক্ত করে চেপে ধরে চোখ বড় বড় করে বলে, তোমাকে কি দুষ্ট জিন ভর করেছে? রুদ্রের কথায় মেঘ বিরক্ত গলায় বলে, ফটাফট নাচবেন, না হলে যা বলেছি তাই করব। রুদ্র অসহায়ের মতো মিনতি করে,
দেখো বউ, আমার মাছ মনে টানাটানি করো না। মেঘ কড়া গড়ায় বলে। দিব খুলে? রুদ্র দ্রুত বলে। না না, দাঁড়াও, নাচছে। মেঘ লুঙ্গি গান ছাড়ে। রুদ্র লুঙ্গির নিচের অংশ দুই হাতে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত করে এদিক সেদিক নাড়াতে লাগে। মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। মেঘ রুদ্রর নাচ দেখে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। রুদ্র মেঘের হাসি দেখে থেমে যায়। মেঘ হাসতে হাসতে এবার বলে ওঠে, আপনার মান সম্মান আছে নাকি? রুদ্র রাগী গলায় বলে, অবশ্যই আছে। সবই তো দেখে ফেলেছি। রুদ্রর কপাল কুঁচকে যায়। সব দেখে ফেলেছে মানে কি? সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকায়। না, লুঙ্গি তো খোলেনি হাঁটু অবধি। তবে মেঘ কি দেখেছে? রাতে ঘুমের মধ্যে কি লুঙ্গি উঠে গিয়েছিল? কিন্তু উঠলেও ভেতরে তো ওটা ছিল। তাহলে কেমন করে দেখলো? তাড়াতাড়ি জিজ্ঞেস করে, তুমি দেখলে কেমন করে? মেঘ মিটি মিটি হেসে দরজার দিকে গিয়ে বলে, অ্যালবাম থেকে আপনার নেংটি ছবি দেখে নিয়েছি। কথা শেষ করেই তড়িঘড়ি করে নিচে নেমে যায়। এইটা বলার পর রুদ্রর সামনে দাঁড়ানো আর সম্ভব নয়। নিজেরই লজ্জা লাগছে। আর এদিকে রুদ্রর লজ্জায় কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে। বেচারা দাদিকে ইচ্ছে মতো বকতে থাকে। এই বড়ির জন্য বইয়ের সামনে আমার মাছ যেমন প্লাস্টিক হয়ে গেল। ক্লাস শেষে গেট বেরোতেই দুপুরের রোদ চোখে লাগে। ভিড়ের ভেতর দিয়ে হাঁটছে সবাই। কেউ বাস ধরছে, কেউ বন্ধুদের বিদায় দিচ্ছে। গরমে ক্লান্ত মুখে মেঘ, পিহু আর সুমনার রিক্সা খুঁজছে। আজ রেগ আসেনি। পিহু বিরক্ত হয়ে বলে, দূর, বাড়ি গাড়ি থাকলে এত কষ্ট করতে হতো না। ঠিক তখনই একটা রিক্সা দেখতে পেয়ে মেঘ হেসে বলে, তোর কষ্ট দূর করতে রিক্সা চলে এসেছে। তিনজন মিলে রিক্সায় উঠে বসে। গন্তব্য রেস্টুরেন্ট প্রায় 15 মিনিট পর পৌঁছে ভাড়া মিটিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা রাফানের জন্য। সে নাকি এই রেস্টুরেন্ট চেনে না, তাই লোকেশন দিয়ে অপেক্ষা করছে সবাই। অনেকক্ষণ এদিক সেদিক দেখেও রাফানের দেখা নেই। মেঘের হঠাৎ নজর যায় রাস্তার পাশে ছোট্ট একটা বিড়াল ছানার দিকে। ফুটপাত ছেড়ে ব্যস্ত রাস্তায় নেমে পড়েছে সে। মেঘ একবার রাস্তার দিকে তাকায়। একের পর এক গাড়ি ছুটে যাচ্ছে। সে দ্রুত ছুটে গিয়ে ছানাটাকে ধরে ফেলে। খুব সাবধানে অপর পাশে নামিয়ে দেয়। পিহুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো মেঘের কাণ্ড দেখছিল। মেঘ আবার রোড ক্রস করে এ পাশে আসার জন্য হাঁটা দেয়। ঠিক পিহুদের কাছে পৌঁছেতেই হঠাৎ পিহু চমকে ওঠে। সে মেঘের হাত ধরে একটানে নিজের দিকে টেনে নেয়। মেঘ পড়তে পড়তে নিজেকে সামনে নেয়। মেঘকে টেনে আনার 1 সেকেন্ডের মধ্যে ফুল স্পিডে একটা গাড়ি ছুটে যায় ঠিক মেঘ দাঁড়িয়ে থাকা জায়গাটা দিয়ে। তা দেখে ভয়ে স্থির হয়ে যায় মেঘ। আর একটু দেরি হলে কি হতো সেটাই ভাবছে। আশেপাশের মানুষজনও বলাবলি করছে, এমন রাস্তায় কেউ এত স্পিডে গাড়ি চালায় নাকি? পিহু আর সুমনা মেঘকে ইচ্ছে মতো বকে চলেছে। রাস্তা দেখে পার হতে জানে না, এত কেয়ারলেস কেন? এর মধ্যে রাফানও এসে পড়ে। সবাই মিলে রেস্টুরেন্টে বসে। রাফান মাথা নিচু করে আছে। চারপাশে নীরবতা। বেশ কিছুক্ষণ পর হঠাৎই বলে ওঠে, আই এম সরি পিহু, কালকের ঘটনার জন্য। পিহু শান্ত স্বরে জবাব দেয়, সরি আমাকে না, আপুকে বলুন, সে ভেঙে পড়েছে অনেকটা। রাফান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সে আমার কল মেসেজ কিছুই দেখছে না, ও হয়তো কথা বলতে ইচ্ছুক নয়। তারপর অসহায় চোখে আকুতি ভরা কণ্ঠে বলে, পিহু প্লিজ, তুমি তোমার পরিবারকে বোঝাও। আমি সত্যি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি। এভাবে সব শেষ হয়ে যাবে মানতে পারছি না। রাফানের চোখে স্পষ্ট ভালোবাসা আর আকুলতা। মেঘ আর সুমনা সেটা টের পাচ্ছে, কিন্তু পিহুর চোখে তা ধরা পড়ছে না। সে নিজেই অন্য কারো প্রেমে অন্ধ। আবেগ উপেক্ষা করে স্বাভাবিক গলায় বলে, দেখুন রাফান ভাইয়া, আমি আপনাকে ভাইয়ার চোখে দেখেছি, এইবার এর বাইরে কিছুই ভাবিনি। রাফান তাড়াতাড়ি বলে ওঠে, তো কি হয়েছে, এখন থেকে অন্য চোখে দেখো। তোমার সময় লাগবে, আমি দেব। যত চাইবে ততটাই সময় দেব, জোর করব না কিচ্ছুতে। পিহু মাথা নাড়ে, না, ব্যাপারটা এমন নয়, অন্য কারণ আছে। রাফানের বুকটা কেঁপে ওঠে। ভয় হয় অন্য কারণ। কি কারণ? পিহু কি কাউকে ভালোবাসে? বুকে চিনচিন ব্যথা করছে। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি কারণ পিহু? কিছুটা সময় নিয়ে পিহু বলে, আমি একজনকে ভালোবাসি। কথাটা কানে আসতেই রাফান থমকে যায়। শুধু সে না, মনে হয় তার পুরো পৃথিবীই থেমে গেছে। বুকের ব্যথা বেড়ে গেছে, শ্বাস রুদ্ধ হয়ে আসে। পিহু থেমে আবার বলে, আমি তাকে ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারবো না। রাফান কিছু বলতে পারছে না। অনেক কিছু বলতে চাইছে, কিন্তু মুখ দিয়ে কিছুই বেরোচ্ছে না। হঠাৎ আটকে আসা গলায় বলে, তাহলে কি আমি দেরি করে ফেললাম? পিহু চুপচাপ তার দিকে তাকায়। রাফানের চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। তার মনটা হঠাৎ খারাপ হয়ে যায়। নিচু গলায় বলে, পরিবারকে আনার আগে আমার সাথে কথা বলা উচিত ছিল। রাফান নিশ্চুপ হয়ে বসে থাকে। তখন পিহু মিনমিনিয়ে বলে,
প্লিজ ভাইয়া, বিয়ের চিন্তা বাদ দিন, আমাদের ভালোবাসার মধ্যে আসবেন না। রাফান কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থাকে। হঠাৎ সে উঠে দাঁড়ায়, বড় একটা শ্বাস ফেলে বলে, তুমি ঠিক বলেছ, এটা আমারই ভুল। এতদিন ধরে ভালোবেসে হালালভাবে নিজের করতে গিয়ে যাকে ভালোবাসি তাকে আগে থেকে ভালোবাসার কথা বলিনি, এটাই আমার ভুল। আগে বললে হয়তো আজকের দিন আসতো না। সরি পিহু, আই এম এক্সট্রিমলি সরি। তোমার অনুভূতিকে আমি শ্রদ্ধা করি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের মাঝে আসবো না। জানি না কে সেই ভাগ্যবান যে তোমাকে এত সহজে পেয়ে গেল, তবে দোয়া করি তোমাদের জন্য। এখন যাই, একটা মিটিং আছে। পিহু অবাক হয়ে বলে, এত সহজে মেনে নিলেন? রাফান মুচকি হেসে জবাব দেয়, যদি তাকে খুশি না দেখতে পারি তবে কেমন ভালোবাসা। সবাই হতভম্ব হয়ে যায়। রাফান বেরিয়ে যায়। তার চলে যাওয়া দেখে মেঘ দীর্ঘশ্বাস ফেলে বলে, কেউ ভালোবাসা পাওয়ার জন্য ছুটে চলে, আবার কেউ ভালোবাসা পেয়েও হারায়। সুমনা আফসোস দিয়ে বলে, ছেলেটা তোকে সত্যি অনেক ভালোবাসতো রে। তার চোখে মুখে তোকে পাওয়ার প্রবল ইচ্ছে ছিল। তুই যখন বললি অন্য কাউকে ভালোবাসিস, উনি যেন ভেঙে পড়লেন। পিহু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমারই ব্যাপারে কি আছে বল, আমিও তো ভুল মানুষকে ভালোবেসে বেসেছি। কবে যে সে আমাকে বুঝবে। নিয়তির খেলা, কে কাকে পায়, কে পূর্ণতা পায় তা কে জানে। তবে সবাই একে অপরের ভালোবাসার পূর্ণতার জন্যই ছুটে চলে যায় আরও এক সপ্তাহ। এই এক সপ্তাহে পিহু নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ করেছে। বারবার ফারহানকে কল বা মেসেজ দিতে গিয়েও নিজেকে আটকে রেখেছে। মনের ভেতর জমেছে অনেক অভিমান, কিন্তু কার জন্য সে তাকে বোঝে না, চায়ও না। পিহু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়, তারপর নিজেকেই দেখে হেসে বলে, তুই এতটা তুচ্ছ রে পিহু। এক সপ্তাহে তুই ইগনোর করেই ভেতর থেকে পুরে ছাই হয়ে যাচ্ছিস, অথচ যাকে ইগনোর করছিস তার খোঁজই নেই। সেই সকাল থেকে রুদ্র মেঘের পিছু পিছু ঘুরছে। বউ রেগে আছে, সকালের অফিসিয়াল কলে কথা কাটাকাটির কারণে মেজাজ খারাপ হয়েছিল, আর সেই রাগ গিয়ে ছেড়েছে মেঘের ওপর। মেঘ আলমারি থেকে রুদ্রের কাপড় বের করে বিছানায় ঠুসঠাস রাখে, কোনো কথা না বলেই অন্য পাশে যায়। রুদ্র পিছু নিয়ে আটকাতে চাইলে সে হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। এই বউ, এত রাগ করছো কেন? রেগে নেই, একদম কাহিনী মারবেন না। রুদ্র ঢোক গিলে ফেলে। রেগে নেই বললেও কথা স্পষ্ট রাগ। অতপর মুচকি হেসে মেঘকে গলাতে বলে, পুরুষ কিন্তু আটকে বউয়ের মিষ্টি মিষ্টি কথায়। মেঘ উত্তর দেয়, আমার এত পুরুষদের নিয়ে জানার দরকার নেই। আমার পুরুষ আমার জালে আটকালেই হবে, আর যদি না আটকে তবে খবরের কাগজে শিরোনাম হবে, স্বামীর গোপন অঙ্গ কেটে 10 টুকরো করলেন মিসেস মেঘ চৌধুরী। রুদ্র চমকে থাকায় সাথে সাথে হাত চলে যায় নিজের জায়গায়। চোখ বড় বড় করে মেঘকে দেখছে। শান্ত গলায় বড়সড় হুমকি দিল বউ। এদিকে মেঘ হনহনিয়ে নিচে নেমে যায়। রুদ্র চুপচাপ কাপড় নিয়ে বাথরুমে ঢোকে। সকালে নাস্তা শেষে রুদ্র মেঘদের ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে যায়। বিচ্ছু বাহিনী মাঠের মাঝে বসে আছে। তাদের কেন্দ্রবিন্দু এখন পিহু। সুমনা চিপস খেতে খেতে বলে, আমার তো মনে হয় ফারহান ভাইয়া তোকে ভালোবাসে না, নয়তো এতদিনে একটু হলেও খোঁজ নিত। বাদ দে, নিজেকে হুদাই কষ্ট দিচ্ছিস। পিহু হতাশ স্বরে বলে, কি করবো আমি, ভালো লাগছে না একদম, ওনাকে তো বাদও দিতে পারবো না আমি। মেঘ ভাবলেশীন ভাবে বলে, বাদ দিতে কে বলেছে? এখনও দ্বিতীয় প্ল্যান আসছে, ওইটা কাজ না হলে তারপর। ওইটাই এখন শেষ ভরসা। পিহুর ফোন নিয়ে মেঘ ফারহানকে মেসেজ পাঠায়, ফারহান প্লিজ হেল্প, আমাকে বাঁচান। মেসেজ পাঠিয়ে ফোনটা ফেরত দেয়। তারপর সবাই ক্যান্টিনে গিয়ে বসে। ক্লাস চলছে, তাই স্টুডেন্টও কম। পিহু নখ কামড়ে বলে, উনি কি আসবেন? রিক ঘড়ি দেখে ভেবে বলে, যদি তাকে ভালোবেসে থাকেন তবে 10 মিনিটের মধ্যেই চলে আসবেন। এখান থেকে সচিবালয় 15 মিনিটের রাস্তা, দ্রুত এলে 10 মিনিট লাগবে। এতক্ষণে 3 মিনিট গেল, দেখা যাক বাকি 7 মিনিটে আসেন কিনা। ফারহান চেয়ারে হেলান দিয়ে গভীর মনোযোগে একটা মেয়ের ভিডিও দেখছে। মেয়েটির মুখে রাগ, ভারী লেহেঙ্গা 2 হাতে সামলে এগিয়ে আসছে। সেই মুহূর্তের ক্লিপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। হঠাৎ পিহু নাম্বার থেকে মেসেজ দেখে ভ্রু কুচকে ওপেন করে। মেসেজ দেখতেই মুহূর্তে হকচকিয়ে ওঠে, বুক কাঁপতে শুরু করলো। পিহুর কি হলো, ঠিক আছে তো? ভাবতে ভাবতে দৌড়ে গাড়ির দিকে যায়। ড্রাইভারকে দ্রুত বের করতে বলে। অনেকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছে, কোথায় যাচ্ছেন, কিন্তু ফারহান কিছুই বলার প্রয়োজন মনে করল না। ছুটে চলল নিজের গন্তব্যে। আতঙ্কিত মস্তিষ্ক নিয়ে অনেকক্ষণ ধরে কল করেছে, কিন্তু ঢুকছে না। সাথে সাথেই নাম্বারের লোকেশন ট্র্যাক করে। ভার্সিটিতে দেখায় পিহুকে, আরও ভয় পেতে লাগে। কোনো খারাপ ছেলের পাল্লায় পড়লো নাকি?
ভার্সিটিতে এসে একে একে তন্ন তন্ন করে ক্লাসগুলো খুঁজতে লাগে, কিন্তু পিহুর দেখা নেই। ফারহানের হাত পা কাঁপছে, শ্বাস দ্রুত হচ্ছে। তাকে দেখে শিক্ষক শিক্ষিকারা এগিয়ে আসে। ফারহান ভীত স্বরে জিজ্ঞেস করলেন, পিহুকে দেখেছেন? স্টুডেন্টসও জড়ো হয়েছে অনেকটা। তাদের একজন বলে। কথা শেষ হওয়ার আগে ফারহান ছুটে ক্যান্টিনের দিকে। পিহু মন খারাপ করে বসে আছে। 10 মিনিট তো দূরের কথা, 20 মিনিট হয়ে গেছে, তবু ফারহানের দেখা নেই। সুমনার কথায় মোবাইলও অফ করে রেখেছিল। মন খারাপ দেখে মেঘ, রিক, সুমনা নানা জোকস বলছিল। পিহু তাই মন খারাপ সাইডে রেখে তাদের সাথে হেসে ওঠে। তবে সেই হাসি টিকল না। হঠাৎ ঠাস করে গালে থাপ্পড় পড়ল, মাথা ঝিম ধরে গেল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, গালটা জ্বলছে। কি থেকে কি হলো কিছুই বুঝে আসছে না। মাথা ধরে সামনে তাকিয়ে আতঙ্কে জমে গেল। ফারহান দাঁড়িয়ে আছে, চোখ লাল হয়ে আছে রাগে, কপালের ঘাড়ের রগ ফুলে উঠেছে। পিহু ভয়ে দ্রুত উঠে দাঁড়াতেই আরেকটা থাপ্পড় পড়ল অনগালে। এবার টেবিলে গিয়ে ধাক্কা খেল, টেবিল ধরে সামলায় নিজেকে। সাথে সাথেই হুড়মুড়িয়ে কেঁদে উঠল ব্যথায়। ফারহান সামনে এসে তার 2 বাহু শক্ত করে ধরে গর্জে উঠল, এই তুই আমাকে মিথ্যে বলেছিস? মিথ্যে বলে আমাকে পাগলের মতো ছুটিয়ে এনেছিস। ধারণা আছে আমি কতটা ভয় পেয়েছিলাম? পুরো ভার্সিটি খুঁজেছি, তোকে না পেয়ে শ্বাস নেওয়ারও সুযোগ পাচ্ছিলাম না। তুই আমার ইমোশন নিয়ে গেলছিলি। পিহু ফুপিয়ে কাটছে, গালের ব্যথা, মাথা ঝিমঝিম করছে, যেন এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। ফারহানের ভয়ঙ্কর রূপ আত্মা কাঁপিয়ে দিচ্ছে। নিজেকে আর সামনে রাখতে পারে না, হেরে পড়ে। পিহুকে পড়ে যেতে দেখে ফারহান নিজের বাহু টুরে টেনে নিল। নিমিষেই রাগ কমে গিয়ে চিন্তিত হয়ে পড়ল। মেঘ, সুমনা, রিক ছুটে আসে। ফারহানও ভরকে যায়, কি করবে বুঝছে না। দ্রুত করে তুলে গাড়ির দিকে হাঁটা ধরো, সাথে ওরাও পিছু নিল। মেডিকেলের সিটে শুয়ে আছে পিহু, সামনে ফারহান গম্ভীর মুখে দাঁড়িয়ে। পাশে মেঘ, রিক, সুমনা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ওরাও ঝাড়ি খেয়েছে ফারহানের কাছ থেকে। ডাক্তার চেক আপ করে বললেন, তেমন কিছু না, দুর্বলতা থেকে হয়েছে, খাওয়া দাওয়া নিয়মিত করাবেন। ডাক্তার বেরিয়ে যেতেই ফারহান একবার পিহুর দিকে তাকায়। থাপ্পড় খেয়ে দুগালি লাল হয়ে আছে। মুহূর্তে চোখ সরিয়ে বেরোতে বেরোতে বলল, এই মেয়েকে এক্ষুনি বাসায় নিয়ে যান, আর একে যেন আমার আশপাশেও না দেখি। বলেই বেরিয়ে গেল। গলায় রাগ আর ক্ষোভ স্পষ্ট। পিহুও বেশ বুঝতে পারল। মেঘ এগিয়ে এসে বলে, ভাইরে ভাই, পুরাই রুদ্রর ফটোকপি মনে হলো। আমাদেরও যেই ঝাড়ি দিল। সুমনা বলে উঠল, সে যাই বল, একটা জিনিস খেয়াল করেছিস? সবাই একসাথে, কি? পিহুর জন্য কেমন পাগলের মতো ছুটে এলো, পুরো ভার্সিটি খুঁজলো। দেখতেও কত চিন্তিত লাগছিল। কথাবার্তা শুনেছিস? মনে হচ্ছিল ভীষণ ভয় পেয়েছে। রিক মাথা নেড়ে বলল, হ্যাঁ, যখন পিহু অজ্ঞান হলো তখনও ওর অবস্থা দেখার মতো ছিল। আমি শিওর ওনার মনে পিহুর জন্য সফট কর্নার আছে, নয়তো এতটা উতলা হতো না। তাদের কথায় পিহুর চিন্তিত মুখেও এক চিলতে হাসি ফুটে উঠল। একটু আশার আলোর দেখা মিলল। নিজেকেই নিজে বলে, না, হেরে গেলে চলবে না। ওনার মনে আমার জন্য কি আছে আমাকে খুঁজে বের করতেই হবে। সামিয়া ভার্সিটি থেকে বের হয়ে একটু এগোতেই রাফানকে দেখে থেমে যায়। রাফান আনমনে মাথা নিচু করে হাঁটছে। ভীষণ উদাস লাগছে তাকে। খেয়ালই নেই যে সে ব্যস্ত রাস্তায় চলে আসছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত এগিয়ে গিয়ে সামিয়া রাফানের শার্টের হাতা ধরে টেনে পাশে সরিয়ে আনে। হঠাৎ কারো স্পর্শে চমকে থাকায় রাফান পাশে সামিয়াকে দেখে দাঁড়িয়ে যায়। অনেকদিন পর দেখলো তাকে। ম্লান হাসি দিয়ে বলে, কেমন আছো? সামিয়া গম্ভীর মুখে জবাব দেয়, জি আলহামদুলিল্লাহ, তবে রাস্তাঘাটে এভাবে হাঁটলে দুর্ঘটনা ঘটতে দেরি হবে না, সাবধানে চলাফেরা করবেন। বলে পেছন ফিরে হাঁটা শুরু করে, কিন্তু থেমে যায় রাফানের অসহায় কণ্ঠে। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? সামিয়া বিচলিত ভঙ্গিতে তাকায় রাফানের দিকে। মুখে ক্লান্তির ছাপ, চোখে মুখে প্রাণহীনতা। বোঝাই যায় যত্ন নেয়নি নিজে। তবে সে কি ভালো নেই? একটু থেমে সামিয়া আলতো স্বরে বলে, ভালো থাকার সময় তো এখন আপনাদের, তাই ভেবেছিলাম ভালোই আছেন, তাই জিজ্ঞেস করিনি। কিন্তু আমি যে ভালো নেই। রাফানের গলায় ব্যথার ছোঁয়া স্পষ্ট। সামিয়া নীরবে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে রাফান কষ্টে আছে। দীর্ঘশ্বাস ফেলে বলে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বড় আপু এখন একটু রেগে আছেন, পরে রাজি হয়ে যাবে, আপনি চেষ্টা চালিয়ে যান। রাফান তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তোমার বড় আব্বু রাজি থাকলেই বা কি হবে? যাকে ভালোবাসি সেই তো চায় না। একটু থেমে ফের বলে, সামিয়া একটু সামনে বসবে আমার সাথে? রাফানের কথায় সামিয়ার ভ্রু কুঁচকে যায়। যাকে ভালোবাসি সেই চায় না মানে কি পিহু রাজি নয়? সামিয়া প্রথমে না করতে চাইলেও শেষমেশ রাজি হয়।
রাফান তার খারাপ সময়ে পাশে ছিল, তাই এখন রাফানের এই ভাঙাচোরা অবস্থায় তাকে একা ফেলে যেতে পারছে না। গাড়ির ড্রাইভারকে চলে যেতে বলে, রাফানের সঙ্গে হাঁটতে থাকে। দুজন বসে নদীর পাড়ে। চারদিক শান্ত নিরিবিলি পরিবেশ, হালকা বাতাস বইছে। নদীর ঢেউয়ের পানিতে সূর্যের আলো ঝিলমিল করছে। রাফান সব খুলে বললে সামিয়া অবাক হয়। পিহু অন্য কাউকে ভালোবাসে এ নিয়ে সে আগেই সন্দেহ করেছিল, তবে রাফান যেভাবে মেনে নিয়েছে তা ভেবে অবাক হয়ে যায়। আপনি তাকে এত সহজে ছেড়ে দিলেন? চাইলে তো তাকে বোঝানোর চেষ্টা করতে পারতেন। রাফান দুই হাত পেছনে রেখে আকাশের দিকে তাকায়, দীর্ঘশ্বাস নিয়ে বলে, চাইলে বোঝাতে পারতাম আমি তোকে কতটা ভালোবাসি। পাগলামি করতে পারতাম, এমনকি জোরও করতে পারতাম, কিন্তু তাতে লাভ কি? তার মনে তো আগে থেকে অন্য কারো জায়গা। আমি শুধু তার বিরক্তির কারণ হতাম, হয়তো ঘৃণাও জন্মাতো আমার উপর। আমি তার ঘৃণার কারণ হতে চাইনি, তাই চুপচাপ মেনে নিয়েছি। সে সুখে থাকলেই আমি খুশি। সামিয়া এক দৃষ্টে তাকিয়ে থাকে রাফানের দিকে। এভাবেও কেউ ভালোবাসে? আজকের দিনে এমন নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই দেখা যায়। সামিয়ার মনে চাপা কষ্ট জমে ওঠে। রাফান শূন্য চোখে সামিয়ার দিকে তাকিয়ে বলে, এই কয়টা দিন কিভাবে কাটাচ্ছি জানি না, কাউকে বলতে পারছি না। বলেও বা লাভ কি? সে কি আর এনে দিতে পারবে? সামিয়া চোখ সরিয়ে নদীর দিকে তাকায়। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, এই কথাটা তো আপনি একদিন আমাকে বলেছিলেন। রাফান হেসে ফেলে। আহা, এখন আমার কথাই আমাকে শোনাচ্ছেন ম্যাডাম? ম্যাডাম ডাক শুনে সামিয়া কিছুটা চমকায়, সঙ্গে সঙ্গে হেসেও ফেলে। এসব চিন্তা বাদ দিন, আপনার জোড়া হয়তো আল্লাহ অন্য কারোর জন্য লিখে রেখেছেন, মুভ অন করুন। রাফান তপ্ত শ্বাস ফেলে বলে, মুভ অন? মানুষের আড়ালে গেলে ব্যথাটা আরো প্রখর হয়ে ওঠে। মুভ অন বড় মুশকিল। সামিয়া হতাশার নিঃশ্বাস ফেলে বলে, জানি আমিও তো এমন সময় পার করেছি, তখন তো আপনি আমার পাশে ছিলেন। একটু থেমে রাফানের দিকে তাকিয়ে হাতের কনিষ্ঠ আঙ্গুল বাড়িয়ে দেয়। আপনার খারাপ সময় আমাকে পাশে রাখবেন? মন হয়তো ভালো করতে পারবো না, তবে যথাসম্ভব চেষ্টা করব, না হলে আজীবন ঋণী থেকে যাব। রাফান সামিয়ার চোখে তাকায়, সেখানে কিছু আছে যা তার কষ্ট ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। সত্যি সামিয়ার সঙ্গে কথা বলে অনেকটা হালকা লাগছে তাকে। রাফানও হাসি, নিজের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সামিয়ার আঙ্গুল আঁকড়ে ধরে বলে, তাই চাইলে থাকতে পারো। দুজনেই মুচকি হাসে। বিকেল গড়িয়ে গেছে দেখে সামিয়া উঠে দাঁড়ায়। আমার যেতে হবে, না হলে বাসায় সবাই টেনশন করবে। রাফানও উঠে বলে, চলো এগিয়ে দিয়ে আসি। হাঁটতে হাঁটতে রাফান বলে, নিয়তির কি খেলা দেখো। একদিন তোমাকে আমি সান্ত্বনা দিতাম, আজ তুমি আমাকে দিচ্ছ। দুজনেই হালকা হাসে। এভাবে কথা বলতে বলতে হাঁটে তারা। কিছু দূর যেতেই সামিয়াকে রিকশায় তুলে নেয়। সামিয়া রিকশায় বসে রাফানের দিকে তাকিয়ে হঠাৎ মিনতি ভরা স্বরে বলে, আমার ছোট বোনকে আবার অভিশাপ দেবেন না যেন। রাফান মৃদু হেসে বলে, আরে না, এতে পিহুর তো কোনো দোষ নেই, সবই নিয়তির খেলা। যাও, সাবধানে পৌঁছে আমাকে জানিও। সামিয়া মাথা নাড়াতেই রিকশা চলতে শুরু করে। তোমাকে না অনেক সুন্দর লাগছে বলেই সাদ সুমনার গাল টিপে দেয়। সুমনা হালকা ব্যথা পেয়ে সেও সাদের গাল জুড়ে টিপে দেয়। তোমাকেও সুন্দর লাগছে। সাদ আহ করে ওঠে। মুহূর্তেই হেসে আবার সুমনার গাল সেও জোরে টিপে দেয়। এবার সুমনা রেগে আবার সাদের গাল টিপে দেয় আরও জোরে। ব্যাস লেগে যায় তাদের হাতাহাতি। ওইটার খাবার নিয়ে এসে দাঁড়িয়ে যায় মারামারি দেখছে। এমন বিনামূল্যের বিনোদন কে মিস করে? হঠাৎ সাদ থেমে যায়। পাশ ফিরে ওয়েটারের খুশি মুখ দেখে এক ধমক দেয়। ওয়েটার সাথে সাথে খাবার রেখে পালিয়ে যায়। সুমনার রেগে উঠে দাঁড়ায়। তোমার সাথে ব্রেকআপ? বেয়াদব ছেলে। মানুষের বয়ফ্রেন্ড কত রোমান্টিক হয়, আর তুমি খচ্চর খটাস। ব্রেকআপ ব্রেকআপ, 3 বার ব্রেকআপ। বলেই হাঁটা দেয়। সাত কলা ঠিক করতে করতে বলে, তুমি যাচ্ছ? যাও, সামনে টেবিলের সুন্দরী মেয়েটাকে এনে দুজনে মিলে খাবো। সুমনা শুনেই তেড়ে আসে। সাদের কলার ধরে বলে, তোকে খুন করে ফেলবো অন্য মেয়ের নাম মুখে নিলে। সাদ অবাক হওয়ার ভান করে বলে, ওমা, ব্রেকআপ না করে ফেললে? সুমনা আবার বসতে বসতে বলে, তুমি আমার বিয়ে করা স্বামী, ব্রেকআপ বললেও কিচ্ছু হবে না। বলেই খাওয়া শুরু করে। সাদ মুচকি হেসে সেও খেতে শুরু করে। মাঝে মাঝে সুমনাকে খাইয়ে দিচ্ছে, মুখ মুছিয়ে দিচ্ছে, পানি এগিয়ে দিচ্ছে। তাদের দুষ্টু মিষ্টি ঝগড়া, খুনসুটি আর ভালোবাসা চলতেই থাকে। সন্ধ্যা 7টার দিকে রুদ্র আর ফারহান বাড়ির উদ্দেশ্যে বের হয়। গেট পেরোতেই দুজন মুখোমুখি হয়। একে অপরকে দেখে মুখ ঝামটা মেরে সামনের দিকে হাঁটা ধরতেই পাশাপাশি হয়ে যায়। এটা দেখে ফারহানের ভ্রু কুঁচকে ওঠে।
রুদ্র তো প্রতিদিন ওই দিকেই যায়। তুই এদিকে আসছিস কেন? রুদ্র আর চোখে তাকিয়ে বলে। এটা কি তোর বাপের রাস্তা? ফারহান মুখ ঘুরিয়ে ভাবলেশীন গলায় বলে। অবশ্যই, তোরও বাপের রাস্তা না। তো ফাটাফাস বন্ধ কর। তোর মুখটা আগে বন্ধ কর, গন্ধ। পেছনের গার্ডরা একে অপরের দিকে তাকাচ্ছে। এরা তো কথায় কথায় এমন লেগেই যায়। কখন না চুলাচুলি শুরু হয় সেই ভয়ে থাকে সারাক্ষণ। অফিস থেকে ফেরার পর থেকেই রুদ্রকে কেমন বদলানো লাগছে। না মেঘের সাথে ভালো করে কথা বলেছে, না মুখে কোনো হাসি, কেমন গম্ভীর হয়ে আছে। মেঘ শরবত বানিয়ে নিয়ে যায়। দেখে রুদ্র ফ্রেশ হয়ে ল্যাপটপে বসা, মেঘ গ্লাসটা সামনে এগিয়ে দেয়। কিছু বলার আগেই রুদ্র না চেয়েই গ্লাস দিয়ে এক ঢোক খেয়ে আবার কাজ শুরু করে। মেঘের ভীষণ অস্বস্তি হচ্ছে। রুদ্র এমন করছে কেন? খারাপ লাগছে, যেন ইচ্ছে করে ইগনোর করছে। না পেরে জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? রুদ্র কাঠ গলায় উত্তর দেয়, কিছু না। মেঘ ফের বলে, তো আমার সাথে কথা বলছেন না কেন? রুদ্র একবার তাকায়, চোখে কোনো অনুভূতি নেই। রাগী স্বরে বলে, মেঘ ডিস্টার্ব করো না তো, দেখছো না কাজ করছে। মেঘ ফেল করে তাকিয়ে থাকে। রুদ্রের এমন ব্যবহার সে আশা করেনি। মনটা ভীষণ খারাপ হয়ে যায়, চুপচাপ নিচে নেমে যায়। রাতে খাবারের সময় ডাকতে গেলেও একই ব্যবহার। সবার সাথে খেয়ে রুমে এসে ফের ফোন নিয়ে বসে যায়। মেঘ এবার রেগে গিয়ে সামনে দাঁড়িয়ে বলে, কি সমস্যা আপনার? এমন করছেন কেন? রুদ্র তাকায়, স্বাভাবিক ভঙ্গিতে বলে, কিছু না। তো আমার সাথে এভাবে কথা বলছেন কেন? কিভাবে বলছে? কেমন বিরক্ত হয়ে কথা বলছেন। কথা বলতে চাইছেন না? রুদ্র চোখ ঘুরিয়ে ফোনে তাকায়। কথা বলার ইচ্ছে নেই তাই। মেঘ চমকে তাকায়, মানে কি কথা বলার ইচ্ছে নেই মানে? তা তুমিই ভালো জানো। রুদ্রের কথায় মেঘের মনে বেশ আঘাত লাগে, তবুও নিজেকে সামলে কাছে বসে। প্লিজ বলুন না আমি কি করেছি যার জন্য রেগে আছেন? যে আমার কথা শোনে না তার কথা শোনার ইন্টারেস্ট নেই আমার। বলেই বিছানায় শুয়ে পড়ে। মেঘ থম মেরে বসে থাকে। রুদ্র তো এমন নয় হয়তো ভীষণ রেগে আছে। লাইট নিভিয়ে পাশে শোয়, কিছুক্ষণ অপেক্ষা করে হয়তো রুদ্র টেনে নেবে সেই আশায়। কিন্তু না, রুদ্র কিছুই করছে না। এবার যেন মেঘের বাঁধ ভেঙে যায়, চোখ টলমল করে ওঠে। পাশ ফিরে রুদ্রের বাহুডোরে নিজেকে জড়িয়ে ফুপিয়ে কান্না শুরু করে। মেঘ কাছে রুদ্রের বুকে তার চোখের পানি পড়ছে। রুদ্র দু হাতে আগলে ধরেছে ঠিকই, তবে মুখে কোনো কথা নেই। মেঘ মাথা তুলে তাকায়। রুদ্র শান্ত চোখে তাকিয়ে আছে, কান্না ভেজা গলায় বলে, আপনি এমন করছেন কেন বলুন না, আমার অনেক খারাপ লাগছে। কি করেছে আমি? আর করব না এমন। রুদ্র ফুস করে শ্বাস ছেড়ে আঙুল দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, এটা আগে ভাবা উচিত ছিল। আমি একবার না অনেকবার বলেছি আমাকে না চেনে একা কোথাও চেনা। তো কালকে রাফানের সাথে দেখা করতে কার পারমিশনে গিয়েছিলে? মেঘ চমকে যায়। রুদ্র জানলো কিভাবে? তারা তো লুকিয়ে গিয়েছিল। মেঘ আমতা আমতা করে বলে, আপনি কি করে জানলেন? রাফান ভাই বলেছে? রাফানে কেন বলতে হবে? আমার বুঝি জানার লোক কম আছে? মেঘ মাথা নিচু করে থাকে। রুদ্র বলে, এবার সরো, ঘুমাও। কিন্তু মেঘ আরও জড়িয়ে ধরে অপরাধীর স্বরে বলে, সরি, আর এমন হবে না, আমি অনেক সরি। রুদ্র ছাড়াতে বলে, তোমার সরি নিজের কাছে রাখো, এসব আদিক্ষেত আমার সাথে চলে না। মেঘকে সরিয়ে দেয়। রুদ্র যে অনেক বেশি রেগে আছে বেশ বুঝছে। মেঘ মুখ ভার করে বসে থাকে। রুদ্র চোখের উপর হাত রেখে সোজা হয়ে শুয়ে আছে। হঠাৎ মেঘ রুদ্রের পেটের উপর উঠে বসে পড়ে। রুদ্র কিছু বোঝার আগেই মেঘ চুল টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। প্রথমে হতভম্ব হয়ে রুদ্র চুপচাপ বোঝার চেষ্টা করে। কয়েক সেকেন্ড পর বোঝা মাত্রই সেও মেঘকে টেনে নেয়। একে অপরের মাঝে ভালোবাসা বিলিয়ে দিতে থাকে। প্রায় 5 মিনিট পর হঠাৎ রুদ্রের ফোনে কল আসে। বিরক্ত হয়ে ফোন তুলে বলে, এই অসময়ে আবার কোন একটা ছেলে কল দিল? মেঘ লজ্জায় লাল, শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে। বিড়াল ছানার মতো গুটিয়ে রুদ্রের বুকে লুকিয়ে আছে। রুদ্র দেখে সায়ানের কল। রেগে কল ধরে। কিরে, কি অবস্থা? রুদ্র কড়া গলায় বলে, আমার অবস্থা পড়ে গেলে আগে তোর আর সাথের ব্যবস্থা করতে হবে। সায়ান অবাক হয়ে বলে, কিসের ব্যবস্থা? আমরা আবার কি করলাম? রুদ্র মেঘের দিকে তাকিয়ে বলে, অসময়ে বিরক্ত করে আটকানোর ব্যবস্থা। রুদ্রের কথায় যেন মুখ খিচে চোখ বন্ধ করে নেয়। সায়ান হেসে বলে, তুই যে বউর সাথে নিকনিক করছিস আমি জানতাম নাকি ভাই? কি বলতে কল দিয়েছিস সেটা বল, সমনষ্ট করলে কপালে শনি আছে। সায়ান দ্রুত বলে, পরশু শুক্রবার আমরা ভেবেছি সবাই মিলে গ্রাম সাইডে পিকনিক করব, সবাইকে যেতে হবে। রুদ্র বলে, আচ্ছা ভেবে দেখব, রাখ। বলেই কল কেটে দেয়। মেঘের দিকে তাকাতেই দেখে লজ্জায় গুটি আছে।
হালকা হেসে মেঘকে নিজের থেকে কিছুটা ছাড়িয়ে ফের জড়িয়ে ধরে তার গলায় মাথা গুজে চোখ বুঝে নেয়। শক্ত করে ধরে আছে, মনে মনে আওড়ায়, তোমার ক্ষতি করার চেষ্টা করছে কেউ? কে বা কারা এমন করছে আমি খুঁজে বের করব। তোমার কিছু হলে আমার কি হবে বউ? পিহু বিছানায় শুয়ে শুয়ে তখনকার ঘটনাটা ভাবছে। অজান্তেই গালে হাত চলে যায়। আল্লাহ গো, কি জোরেই না থাপ্পড় মেরেছে, এখনো মনে হচ্ছে মাথা ঝিমঝিম করে। ভাবনার মাঝে হঠাৎ মোবাইলে কল আসে। বিরক্ত মুখে না দেখে কল রিসিভ করে বলে, ইয়েস, আই অ্যাম পিহু স্পিকিং। ওপাশ থেকে ফারহানের গম্ভীর গলা ভেসে আসে। খেয়েছো? পিহু ভেবেছিল ভুল শুনেছে, দ্রুত নাম চেক করে দেখে সত্যিই ফারহান। চুপ করে থাকতে দেখে ফারহান ধমকে ওঠে। কি হলো, কথা কানে যায় না? পিহু আতকে উঠে তাড়াতাড়ি করে বলে, হ্যাঁ হ্যাঁ খেয়েছি, আপনি? ফারহান কোনো উত্তর না দিয়ে আবার প্রশ্ন করে, গালে ব্যথা আছে? না। কিছুক্ষণ নীরব থেকে ফারহান নিচু স্বরে বলে, ওভাবে থাপ্পড় দেওয়া আমার উচিত হয়। পিহু অবাক হয়ে যায়, তাহলে কি সে গিল্টি ফিল করছে? এ ভেবে ভেতরটা খুশিতে ভরে ওঠে, কিন্তু সেই খুশিতে পানি ঢেলে ফারহান আবার কড়া গলায় বলে ওঠে, তবে তুমি যা করেছো সেই দিক থেকে বিবেচনা করলে আমি একদম ঠিক করেছি, বরং আরো কয়েকটা দিলে ভালো হতো, বেয়াদব মহিলা। বলেই থাম করে কল কেটে দেয়। পিহু স্তব্ধ হয়ে বসে থাকে। সে কি অনুতপ্ত হয়েছিল, নাকি উল্টে আবার রাগ ছাড়লো? মাথায় কিছুই ঢুকছে না। শুক্রবার সকাল 9টা, সবাই ঠিক সময় মতো রেডি হয়ে বসে আছে। রুদ্র, মেঘ, পিহু, সাদ, তাহমিদ সবাই একসাথে বসে আজকের পিকনিকে যাওয়ার অপেক্ষা করছে। এর মধ্যেই টুকটাক নাস্তাও সেরে ফেলে সবাই। কিছুক্ষণের মধ্যেই গাড়ির হর্ন বেজে ওঠে। সায়ানরা এসেছে। বড়দের কাছে বিদায় নিয়ে নিচে নামতেই চোখে পড়ে 3টি মাইক্রো। সুমন আর রিকো এসেছে, যাদের আশা মূলত মেঘ আর পিহুর অনুরোধে। রুদ্ররা তাদের ফ্রেন্ডস নিয়ে মজা করবে, আর তারা বসে বসে দেখবে নাকি? 2টা মাইক্রো ফিল আপ, আর লাস্টেরটা তাদের জন্য খালি। সায়ান সামনের গাড়ির ফ্রন্ট সিট থেকে মাথা বের করে রুদ্রকে বলে, ওই গাড়িতে উঠে পড়। সায়ানের কথা একে একে সবাই গাড়িতে উঠে বসে। সায়ানদের গাড়িগুলো রওনা দিয়েছে। তাদের মাইক্রোর পেছনের সিট দখল করে নেয় সাদ, রিক আর তাহমিদ। মাঝের সিট ঘেঁষে বসে সুমনা, মেঘ, পিহু আর সামিয়া। সামনে ড্রাইভারের পাশেই বসেছে রুদ্র। শহরের কোলাহল পেরিয়ে গাড়ির গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে এগোতে থাকে। চারপাশের দৃশ্য যেন একেবারে অন্য জগতে নিয়ে যাচ্ছে সবাইকে। মাঠে ছড়িয়ে ছিটিয়ে সবুজ ধান, কোথাও গরুর গাড়ি, কোথাও মানুষ চাষ করছে। জানালা দিয়ে আসা হাওয়ার সঙ্গে মাটির গ্রান মিশে যাচ্ছে। পুরোপুরি গ্রামীণ পরিবেশের অনুভূতি। গাড়ির ভেতর হই হুল্লোড়, কেউ গান গাইছে, কেউ হাবিজাবি খাচ্ছে, চিপস, বাদাম, ঠান্ডা সব মিলিয়ে চলছে খাওয়া দাওয়া আর মজা। এক একজনকে পিঞ্চ মারছে, মজা উড়াচ্ছে। এভাবেই প্রায় 2 ঘন্টার জার্নি শেষে গাড়ি গন্তব্যে পৌঁছায়। সবার চোখে মুখে ফুটে ওঠে উত্তেজনা আর আনন্দ। তারা পৌঁছায় একটা রিসোর্টে, যা গ্রামীণ পরিবেশের মাঝে অবস্থিত। দূর দূরান্তের শহর থেকে মানুষ আসে এখানে 1 বা 2 দিন পরিবার সহ থাকবার জন্য। আজ সবাই এখানেই থাকবে। সবাই একে একে নামতে নামতে চোখে পড়ে রুদ্রর সব বন্ধুদের। তাদের সঙ্গে সারা ও তার বোন মিষ্টিও আছে। মিষ্টি দৌড়ে আসে মেঘদের দেখে। এর মাঝেই সবাই গিয়ে ফ্রেশ হয়ে নেয় যার যার রুমে। কাপলদের জন্য আলাদা 2টি রুম, বাকি 4টি রুমে ভাগাভাগি করে থাকবে সবাই। ফ্রেশ হতে হতে 12টা বেজে যায়। সবাই রান্নার আয়োজন শুরু করে। আজ ছেলেরা রান্না করবে। পিহু আসার পর থেকে এদিক সেদিক ঘুরছে, ভাবছে ফারহান কোথায় গেল। গাড়ি থেকে নামার পর আর দেখেনি। কল্পনায় ব্যস্ত হয়ে একটু সাইডে চলে আসে। আশেপাশের পরিবেশ দেখে রিসোর্টের পাশের ছোট নদীটি দেখতে পেয়ে মোবাইল বের করে ছবি তুলতে শুরু করে। হঠাৎ পুরুষালী গলায় চমকে যায় পিহু। এখন নিঃশ্বাস কিভাবে নিচ্ছ? পেছন ঘুরে দেখে ফারহান 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে। ফের বলে, কি হলো, নিঃশ্বাস কিভাবে নিচ্ছ? পিহু থমথমে মুখে তাকিয়ে থাকে, কিছুই বোঝে না। আমতা আমতা করে বলে, মানে কি বলছেন বুঝছি না। ফারহান কুচকে বলে, কাল্লা মেসেজ দিলে মেসেজ দিন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কে দিয়েছিল এই মেসেজ? পিহু চমকে যায়। রাতের কথা মনে পড়ে সাথে সাথে কিছুটা লজ্জায় পড়ে যায়। মোবাইলে যাই উল্টাপাল্টা মেসেজ দিয়ে সামনাসামনি তো বলতে পারবে না। এদিক সেদিক তাকাতে থাকে। আমি তো ভাবলাম শ্বাস না নিয়ে মরেই গেছো, কিন্তু এখনো বেঁচে আছো যে। ফারহানের ঠাট্টার গলায় পিহুর হঠাৎ অভিমান হয়। মুখ চুপসে শান্ত গলায় বলে, মরে গেলেই হয়তো আপনি খুশি হতেন। দোয়া করেন মরে যাই, যেন আপনাকে রেহাই দিই। বলেই চলে যেতে নেয়। তবে কথাটা ফারহানের বুকের ভেতরের তীরের মতো লাগে। পিহুর হাত ধরে আটকে দেয়। একটানে তার সামনে এনে দাঁড় করিয়ে বলে,
একদম আমাকে রাগ দেখাবে না। পিহু তাকিয়ে জোরে বলে, দেখাবো দেখাবো তো কি করবেন? ফারহান কিছু বলতে যায় তখনই তার মোবাইলে কল আসে। ফারহান তা ধরতে যাবে তার আগেই পিহু ছো মেরে মোবাইল নিয়ে নেয়। হ্যালো, কে? ফারহান ভাই। ফারহান বেবি নাই, আই এম হার ওয়াইফ। সে হোয়াট ইজ ইউর সমস্যা অ্যান্ড গেট লস্ট। ফোনের অপর পাশের ছেলেটি অবাক হয়ে নাম আবার চেক দিয়ে আবার কানে ধরে। আরে আজব, আপনি কে? ফারহান ভাইয়ের মোবাইলে আপনাকে ভাবি ভাবি আপনার আনরোম্যান্টিক ভাইয়ার লোকে ইটিস পিটিস করতেছে, পরে কল দিয়ে দেবরজি বলেই কেটে দেয়। পিহু এবার ফারহানের হাতে ফোনটা দেয়। ফারহান রাগী চোখে তাকিয়ে আছে। কি করলে এটা? পিহু তার কথায় পাত্তা না দিয়ে চুল এদিক থেকে সেদিক করে যেতে যেতে গায়, তোমার যত ভাই ব্রাদার ডাকবে আমায় ভাবি, আমার শাড়ির আঁচলেতে থাকবে ঘরের চাবি। ফারহান পিট পিট করে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। তার ছিঁড়া মেয়ে মাত্র রাগ দেখার আগে আবার মাত্রই মুড চেঞ্জ, বাদরামি শুরু। মুখ দিয়ে বেরিয়ে আসে সেই চিরচেনা শব্দ, বেয়াদব মহিলা।